নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। মূলত আলোচনা রয়েছে বেশ কয়েকটা প্লেয়ারকে নিয়ে, সেইগুলো নিয়ে অনেক রকম কথা উঠছে, সেই নিয়ে একটু কথা বলার সাথে সাথে ম্যাচ হারার পর বিনো জর্জ কী জানিয়েছে দল নিয়ে, সেই নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে, সকলের মনে প্রথম যেটা প্রশ্ন এসেছিল যে হীরা মণ্ডল যে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করলো, তাকে কেন স্কোয়াডের মধ্যে রাখা হলো না, বেঞ্চের মধ্যেও দেখা গেল না। তো হীরা মণ্ডলকে নিয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে কয়েকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে জামশেদপুর ম্যাচ সে খেলতে পারবে না। তার কারণ কি, তার একটা ইনজুরি হয়েছে প্র্যাকটিসে আসার সময়, মানে প্র্যাকটিসে যখন সিনিয়র দলের সঙ্গে করছিল তার কিন্তু গোড়ালিতে ইনজুরি হয়েছে, এবং সেই জন্য কিন্তু যথেষ্ট গোড়ালিটার মানে সময় লাগবে, একটু সময় লাগবে, অন্তত দিন 4-5 একটু সময় লাগবে, তারপর কিন্তু সে ম্যাচ খেলার মতন জায়গায় যাবে। তাকে নিয়ে কোনো রকম রিস্ক নেওয়া হয়নি, এবং আইএসএল স্কোয়াডেও কিন্তু রেজিস্টার করানো হয়নি এখনও পর্যন্ত হীরা মণ্ডলকে। পরের ম্যাচ কিন্তু ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গলে রয়েছে, তার আগে হয়তো হীরা মণ্ডল সম্পূর্ণরূপে সুস্থ হয়েও যাবে, এবং ইচ্ছা গেলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টারও করাতে পারে। এই কারণেই হীরা মণ্ডল খেলেনি। এবার কালকে অনেকের মনে প্রশ্ন যে একজন প্লেয়ারকে নিয়ে যে সাইড ব্যাকে খেলছিল প্রভাত লাগড়া, তো প্রভাত লাগড়াকে কালকে দেখে যথেষ্ট ফিট মনে হয়েছে, তাহলে প্রভাতকে এতদিন ব্যবহার করা হয়নি কেন? দেখো, প্লেয়ারদের তো রিকভারি করতে সময় লাগবে, প্লেয়াররা ইনজুরি পেয়েছিল এবং ইনজুরির জন্যই তো এতদিন খেলতে পারেনি। এর আগেও কিন্তু প্রভাতকে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল ডুরান্ড কাপের সময়, কিন্তু সেই ম্যাচেও দেখা গিয়েছিল যে এতটা ভালো কিন্তু তাকে ছন্দে পাওয়া যায়নি। মাঝখানে অনেকটা দিন রেস্ট পাওয়ার ফলে কিন্তু সে এখন পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেছে, এবং লাস্ট ম্যাচটা অর্থাৎ জামশেদপুরের সঙ্গে ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করা গেছে তার দিক থেকে। তো বাদবাকি নিশু কুমার বা মোহাম্মদ রাকিবও ফিট হলে এই যে ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের সমস্যা, এটা কিন্তু অনেকটা মিটতে পারে। এবার যেটা মেন সকলের কথা যে সাউল ক্রেসপোকে নিয়ে, যে সাউল ক্রেসপোকে কালকে ম্যাচে 90 মিনিট দেখা গেল। একজন ডেঙ্গু আক্রান্ত হওয়া ব্যক্তি কিভাবে 90 মিনিট মাঠে খেলতে পারে সেটা সত্যিই জানা নেই। আদেও কি তার ডেঙ্গু হয়েছিল, নাকি ভিতরে অন্য কোনো ব্যাপার চলছে, তাকে আড়াল করে রাখার চেষ্টা চলছে বা ইত্যাদি ইত্যাদি চলছে, এরকম অনেক রকম প্রশ্ন আসতে পারে। তো সত্যি কথা বলতে দেখো, যেরকমটা আমাদের কাছে আপডেট ছিল তার ডেঙ্গু হয়েছিল, এবং তোমরা সমস্ত মিডিয়াতেও সেটাই শুনেছিলে। কিন্তু এত তাড়াতাড়ি কি করে ডেঙ্গু রিকভারি করে সে মাঠে নেমে 90 মিনিট খেলার মতন জায়গায় থাকতে পারে সত্যিই জানা নেই। হয়তো মানে খুব অল্প পরিমাণে ডেঙ্গু হয়েছিল, কিন্তু ডেঙ্গু তো ভাই ডেঙ্গুই হয়, কিন্তু এটাও সত্যি জানা নেই কি হয়েছিল। এবার কালকে অনেকে তার পেনাল্টি মিস নিয়ে কথা অনেক রকম বলছে, তাকে ছেড়ে দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, অনেক তো বিজ্ঞ মানুষজন রয়েছে। দেখো, সাউল ক্রেসপো ধারাবাহিকভাবে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের সঙ্গে ভালো খেলছে। পেনাল্টির সময় সাউল ক্রেসপো যথেষ্ট ভালো পেনাল্টি নেয়। ফুটবলে এরকম হয়ে থাকে, অনেক বড় বড় প্লেয়াররাও কিন্তু পেনাল্টি মিস করে। তো সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়, একটা পেনাল্টি মিস হয়েছে বলেই যে তাকে ছেড়ে দিতে হবে, সে খুব খারাপ প্লেয়ার রাতারাতি হয়ে গেল, একদমই নয়। কালকে প্রথম দিকটা একটুখানি দেখে তাকে খারাপ লাগছিল, কিন্তু যত ম্যাচের সময় এগিয়েছে সাউল ক্রেসপো কিন্তু অনেকটা বেটার ফুটবল খেলেছে। এবার সে শারীরিকভাবে অসুস্থ ছিল, সেই কারণেই কিন্তু অনেকটা তার খেলা এখন পড়তির জায়গায় রয়েছে। তাকে কিন্তু যদি একটু একটু করে শেষের দিকে নিয়ে আসা যেত, সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে যদি তাকে নিয়ে আসা যেত, মনে হয় ভালো হতো। কিংবা ফার্স্ট হাফের পর যদি তাকে চেঞ্জ করে জিকসানের মতন প্লেয়ারকেও নামানো হতো, সেটাও কিন্তু অনেক ভালো হতো। কিন্তু রাতারাতি সাউল যে খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলতে এটা এখনই মানে বলার মতন সময় আসেনি। একটু তো সমস্যার মধ্যে রয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। অন্যান্য বিদেশি প্লেয়ার যেরকম দেখতে পাচ্ছি আমরা, ডিমিকে, সে তো মাঠে নামছেই না, প্র্যাকটিসও করছে না, তবু মাঠে নেমে দলকে সাহায্য করেছে সাউল, এটাই অনেক। আর কিছু বলার নেই সাউলকে নিয়ে, অনেক জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাউলকে নিয়ে ছোট করা হচ্ছে, তো সেটার মনে হয় এখনই সময় আসেনি যে তাকে অতটা ছোট করে দেখার মতন। এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে হয়, ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু টোটাল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে 61টা ম্যাচে 27টা গোল, 8টা অ্যাসিস্ট,
একটা ট্রফি চ্যাম্পিয়ন কিন্তু করেছে, কিন্তু সমস্ত প্লেয়ারকেই কিন্তু একটা সময় এসে থামতে হয়। আমরা ফুটবলেও দেখেছি অনেক বড় বড় প্লেয়াররাও কিন্তু একটা সময় এসে থেমেছে। এবার মনে হয় ক্লেটনেরও সেই থামার সময়টা এসে গেছে। এখন যদি তাকে সপ্তম বিদেশি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল আনরেজিস্টার্ড প্লেয়ার আইএসএলের জন্য রাখে, সেটা দলের জন্যও যেরকম ভালো হবে, সেটা কিন্তু অনেকটাই ভালো হবে এবং ক্লেটনকে সেই জন্য কিন্তু কোনো রকম অসম্মান করা হবে না এবং সিজন শেষ হয়ে গেলে তাকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া, সেটা সম্মানের হবে অনেকটা। এবার যদি তাকে কোনোভাবে তার কন্ট্রাক্ট টার্মিনেট করা হবে, তাহলে কিন্তু তার মানে যে সম্মানটা এতদিন ধরে সে অর্জন করেছে সেটা কিন্তু অনেকটাই খারাপ হবে। তো সেক্ষেত্রে ক্লেটনের নিজেরও ভাবার সময় এসেছে যে সে সত্যি আর হয়তো দলের জন্য সেরাটুকু সে দিতে পারছে না, অন্য প্লেয়ারকে সুযোগ দিতে হবে। সবাইকেই সুযোগ দিতে হয়, কিন্তু একদিনেই তো কোনো প্লেয়ার বড় প্লেয়ার হয় না, সবাইকেই সুযোগ দিতে হয় এবং সিনিয়র প্লেয়ারদের কিন্তু সেই জায়গাটা তৈরি করে দিতে হয় নতুন প্লেয়ারের জন্য। আশা করি ক্যাপ্টেন ক্লেটন সিলভা সেও কিন্তু এই ব্যাপারটা বুঝবে যে হ্যাঁ, তার এবার থামার সময় এসেছে এবং ম্যানেজমেন্ট এবং নতুন কোচেরও কিন্তু তাকে নিয়ে যে খুব বেশি পরিকল্পনার মধ্যে রাখবে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার হচ্ছে ব্যাপার ক্লেটনের পরিবর্তে প্লেয়ার তো আসবে, নতুন কোচ এলেই প্লেয়ার আসবে, সেটা তো সব কিছু ঠিক আছে, কিন্তু আমার একটা জায়গায় মনে হচ্ছে যে যে কোচই থাকুক না কেন ইস্টবেঙ্গলের, কার্লোস কোয়াদ্রাতি হোক বা বিনো জর্জি হোক, তাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে কাজ করতে দেওয়া হচ্ছে না। কারণ কার্লোস কোয়াদ্রাত আর বিনো জর্জ খেলার স্টাইল কিন্তু কিচ্ছু পরিবর্তন হয়নি। প্রথমেই সেই মহেশকে তুলে নেওয়া, মহেশের পরিবর্তে ভিষ্ণুকে নামানো, তারপর ওই ডেভিডদের নামানো, অনেক দেরি করে নামানো, ইত্যাদি ইত্যাদিগুলো করা হচ্ছে। মনে হচ্ছে ভিতরে মানে যারা ফুটবল নিয়ে কিচ্ছু বোঝে না সেরকম কিছু মাথা রয়েছে, সেই মাথা যেরকম বলছে যে এরকমভাবে খেলাতে হবে, ওরকমভাবে খেলাতে হবে, সেইভাবেই কোচদের খেলাতে হচ্ছে আমার মনে হচ্ছে। জানি না ভিতরে কি চলছে, আমার তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম কিছু একটা হচ্ছে। কারণ বিনো জর্জ অনেক অ্যাটাকিং মাইন্ডের ফুটবল মানে খেলায় আমরা দেখেছি সিএফএলে, তো সেক্ষেত্রে জোড়া স্ট্রাইকারে কেন প্রথম থেকে গেল না, সেটাই প্রথম মনে প্রশ্ন। তারপর বিষ্ণুকে যখন নিয়ে আসা হলো নাওরেমকে তুলে নিয়ে, তো সেটা তখনই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা একই রকম ওই ধারাবাহিকভাবে প্ল্যানিংয়ের মধ্যে চলছে। এখানে অন্য কোনো মানুষের নিশ্চয়ই মানে মাথা কাজ করছে, এটুকু বোঝা যাচ্ছে। কার কাজ করছে আমি জানি না। এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনো জর্জ দলকে নিয়ে বেশ কিছু বার্তা দিয়েছে। তো প্রথমেই যেটা বিনো জর্জ জানিয়েছে যে জামশেদপুর এফসি দুটো ভালো সুযোগ পেয়েছিল, তারা কিন্তু দুটো সুযোগ থেকেই গোল পেয়েছে। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, ছেলেরা পরিশ্রম করেছে, তার প্রশংসা করতেই হয়। বল পসেশনে কিন্তু আমরা অনেকটাই এগিয়েছিলাম, গোলের সুযোগ আমরা বেশি তৈরি করেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের কাছে সেই গোল করার জায়গাটা গিয়েও আমরা গোল করতে পারিনি। এবং ম্যাচ শেষে কোচ আরও জানিয়েছে যে এখন আমরা বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ভালো, আমরা তাদের উপরে ভালো খেলানোর আরও চেষ্টা করছি, তাদের উজ্জীবিত রাখার এবং উৎসাহ যোগানোর চেষ্টা করছি। গত 3টে ম্যাচের তুলনায় আজ আমরা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছি। আমরা প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করেছিলাম। সবে 4টে ম্যাচ হয়েছে, আইএসএল অনেক দীর্ঘ, ইস্টবেঙ্গলের যে স্পিরিট রয়েছে তার থেকে কিন্তু আমরা ফিরে আসব। সামনের সময়ে কিন্তু আমাদের আরও ভালো খেলতে হবে এবং টিমকে আরও তরতাজা হয়ে ফিরে আসতে হবে। আমি 100% বিশ্বাস করি এই ইস্টবেঙ্গল সেরা 6-এর মধ্যে এই বছর অবশ্যই থাকবে। এবং শেষে কোচ আরও জানিয়েছে যে আজকে আমাদের ভাগ্য সাহায্য করেনি, পেনাল্টি মিস হয়েছে, অনেকবারই আমাদের শট বারে পোস্টে লেগে ফিরে এসেছে এবং ওদের গোলকিপার কিন্তু বেশ কিছু অসাধারণ সেভ করেছে। পেনাল্টি থেকে যদি আমরা গোল করতে পারতাম তো ম্যাচের রং কিন্তু পরিবর্তন হতো। হ্যাঁ, ইস্টবেঙ্গলের কালকে কিন্তু ফুটবলের লাক শব্দটারও প্রয়োজন হয়, লাকটা কিন্তু একদমই ছিল না। তা না হলে পেনাল্টি মিস হয়েছে, অজস্র শট বাইরে লেগে ফিরে এসেছে, পোস্টে লেগে ফিরে এসেছে, ভালো ভালো কিন্তু বেশ কিছু সেভ করতেও দেখা গিয়েছিল গোলকিপারকে। তার সাথে সাথে মানে সেম সাইড গোল, ওন গোলও হয়েছে। তো এতগুলো দিক কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খারাপ গেছে, সময়টা বড্ডই খারাপ যাচ্ছে। জানি না এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। যে কোচই আসুক না কেন তার জন্য কাজটা যে মোটেই সোজা হবে না সেটুকু বোঝা যাচ্ছে। এবং সেই কোচও যদি 2-1টা ম্যাচে পারফরমেন্স না দিতে পারে তাকেও তাড়িয়ে দাও এরকম একটা ভাবনা চিন্তা হবে। কোচদের এক্ষেত্রে আমার মনে হয় না কিছু আর করার জায়গা রয়েছে, করতে হবে প্লেয়ারদের সেই মানসিকতা আনতে হবে, যেটা কিন্তু কালকে প্রথম হাফে আমরা মহেশের কাছ থেকে বা মাঝি তালালকে পুরো ম্যাচে দেখেছিলাম যে শেষ পর্যন্ত লড়াই করব। এই মানসিকতা যতক্ষণ না আসছে কেউ এসেই কিন্তু এই দলটাকে কিচ্ছু করতে পারবে না। প্লেয়ারদের মানসিক অবস্থা খুবই খারাপ এবং মাঝখানে এই যে কটা দিন এখন খেলা হবে না, তাদের সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার, একটু গিয়ে রেস্ট নিক,
কারণ পরপর তারা প্র্যাকটিস খেলার মধ্যে দিয়ে রয়েছে, তাদের ওপর মানসিক প্রেশারও অনেকটা পড়েছে বলে আমার মনে হচ্ছে। তো এখন পুরো রেস্ট দেওয়া হোক টিমকে, তারপর যা হবে দেখা যাবে। নতুন কোচ আসবে, তার প্ল্যানিং তার সিস্টেমে প্লেয়াররা আবারও মানিয়ে নেবে এবং পরের ম্যাচ আবারও খেলতে নামবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বলার ছিল। তোমাদের যা যা বক্তব্য রয়েছে কমেন্ট বক্স খোলা রইল, তোমরা জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।